দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে ম্যাড থিয়েটার প্রযোজিত নাটক রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে থিয়েটার চারণিক প্রযোজিত নাটক ঈশ্বর তুমি কোথায়। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। ওদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দাও। What do you mean? মিস্টার আনিস অ্যাডমিটেড, আপনার আমাকে দরকার। আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না। আমি তো বাপের বাড়িতে আসছি, এখানে জামাইকে আনতেই হবে কেন? বিয়ে করবো কখন বললাম? তোর প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফট না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। ও খয়রাতির বাপ, আমার খয়রাতির নামে কি কঠিন কোনো মামলা হয়েছে? কোন ধরনের কথা কও? আমি কেমনে করে কব ওর নামে কি ধরনের মামলা হয়েছে? আচ্ছা মা, একটা কথা কও তো। কি করি কহ? কোনোদিন কেউ যদি এসে তোমার কয় যে আমি তোমার পোলা না, তুমি কি বিশ্বাস করবো এই কথাটা? কি যে তুই কস না? বাবুল, তুই কি সত্যি সত্যি আমার ভালোবাসোস? এটা ওর কেমন কথা? আমি যদি তোরে ভালো না বাসি তাহলে কি আমি বারে বারে তোর কাছে আসি? তাহলে না, আমি গঞ্জে যাইয়া দুজন কবুল করে বিয়া করে ফেলাই। 7 কিলো 1 গ্রাম। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। ফ্ল্যাটে ফ্ল্যাটে টাইলসে মোড়ানো ঘরের ভিতরে খসে পড়ছে তারা, খসে পড়ছে এই জীবনের রঙিন পলেস তারা। সেই ঘরে আবুল বাশারের উপন্যাস পবিত্র অসুখ এর ছায়া অবলম্বনে ধারাবাহিক নাটক চাওয়া পাওয়া। মহাজীবন ভাত কাপড়ে সাজো জীবন জুড়ে এমনই গান গাওয়া আমাদের চাওয়া পাওয়া। আগামীকাল থেকে এনটিভিতে শুরু হতে যাচ্ছে রাকেশ বসুর পরিচালনায় ধারাবাহিক নাটক চাওয়া পাওয়া। নাটকটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ডলি জহুর। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি গুণী ও জনপ্রিয় অভিনেত্রী ডলি জহুর। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন?
আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। যেমনটি দর্শক এখনই বলছিলাম, আগামীকাল থেকে সোম, মঙ্গল, বুধ ঠিক রাত 9:40 এনটিভিতে প্রচারিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক, যার নাম হচ্ছে চাওয়া পাওয়া, এবং সেখানে আপনি একটি বিশেষ চরিত্রে কাজ করেছেন। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আবুল বাশারের উপন্যাস পবিত্র অসুখ ছায়া অবলম্বনে নাটকটি নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল, চিত্রনাট্য রচনা ও পরিচালনা করছেন রাকেশ বসু। কেমন লেগেছে এই চাওয়া পাওয়া নাটকটিতে কাজ করে? চাওয়া পাওয়া আসলে রাকেশ হুবহু ওরকম রেখেছে কিনা আমি তো জানি না, ও তো মানে রাইটারের উপরে আর ওর উপর নির্ভর করে, মানে ও কীভাবে আনতে চায়, কিন্তু আমি যতটুকু করেছি আর কি তার মধ্যে করে ভালো লেগেছে আমার। তবে আমি যেরকম একেবারে সফট ক্যারেক্টার করি সবসময়, মা হিসেবে সবাই দেখে নরম, এখানে ঠিক প্রকাশটা আমার অতটা নরম ছিল না। এখানে আমি আমার নিজের ছেলের বউর সাথে একটু দ্বন্দ্ব অর্থ আমার একটাই মাত্র ছেলে ছিল, সেই ছেলেটা আমার ইচ্ছার বিরুদ্ধে বা মানে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে ওই মেয়েকে বিয়ে করার কারণে একটা আমার শাশুড়ির মধ্যে তো একটা ক্ষোভ ছিলই। তারপরে যখন ছেলেটা আমার অল্প বয়সে মারা গেল একটা ছেলে রেখে, তখন থেকে এই মার মধ্যে একটা কাজ করে যে বউটার কারণে আমার ছেলেটা মারা গেল। এখন বউর প্রতি একটা ক্ষোভ, একেবারে যে বউকে ভালোবাসি না তা না, কিন্তু ওটা খ্যাটখ্যাটা হয়ে গেছে, খ্যাটখ্যাটা হয়ে যায় না বয়স হয়ে গেলে এমনিতেই, আমাদের তো সমাজে তাই হয়। এছাড়াও যেটা হয়েছে ওই ক্ষোভ, এবং আমার একটা নাতি আছে, নাতিটা হলো কবি, লেখক বা সাংবাদিক, ওকে সবাই পছন্দ করে। তো ছেলে ও তো একটু বাইরের দিকে নেশা, কাজের দিকে নেশা, কিন্তু যখনই বাইরে থাকে তখনই দাদিটা মার চাইতে মনে হয় বেশি টেনশন করে আর কি, প্রকাশভঙ্গিটা। মা তো অবশ্যই বেশি টেনশন করবে, দাদির মনে হয় যেন না আমার নাতিকে এই যে বউর কারণে আমার নাতিটাও বোধহয় নষ্ট হয়ে গেল, মারা গেল বা শেষ হয়ে গেল। তো নাতিকে আমি সবসময় বলি, বুঝিস না তোর মার কারণে যে আমার ছেলেটা মরে গেল, তোকেও মেরে ফেলতে চায়, বুঝিস না, তোকে নিয়ে আমি গ্রামে চলে যাব, চল আমি এখানে থাকবো না, কখনো আমাকেও কি করে তা তো ঠিক নাই। এটা খুব চিরপরিচিত একটি চরিত্র আমার কাছে মনে হয়, এবং দর্শকরা রিলেট করতে পারবে এই চরিত্রের সাথে। একদম 50 বছর হয়ে গেল অভিনয় জীবনের, চলছে এখনো পর্যন্ত যদি কোনো নতুন নাটক অন এয়ার যাবে তার আগ দিয়ে কি এখন একটুখানি এক্সাইটমেন্ট, একটু নার্ভাসনেস কাজ করে? সবসময় থাকবে, এটা সবসময় থাকবে, থাকাটাই স্বাভাবিক না? কারণ আমি একটা নতুন একটা ক্যারেক্টার করতে যাচ্ছি বা নতুন করে এই নাটকটা করতে যাচ্ছি, বা এটাকে আমাকে ফেস করতে হবে এখন। আবার ধরো নতুন নতুন শিল্পীদের সাথে, বা ধরো ধারাবাহিক নাটকই করলাম, ধরো যারা রেগুলার কাজ করছে আমার সঙ্গে প্রতিদিন যে এপিসোডগুলোতে কাজ করে, তারপরে করতে গেলে নতুন করে আজকে আবার করতে যাব। একজন শিল্পী একটা জিনিস তো, যেমন তুমি রান্না করতে যাও না কেন, তুমি রান্না করতে গেলে কি তুমি চোখ বুঝে তো রান্না করতে পারো না, তোমাকে অনেক সাবধানে অ্যালার্ট থেকে কাজটা করতে হয়। আর যে সবাইকে সবগুলো কাজই যত্ন করেই করতে হয়, মনোযোগ দিয়ে করতে হয়, যাই পারি না কেন চোখ বন্ধ করতে কিছু করতে পারবো না। একদমই তাই। আবুল বাশারের উপন্যাস পবিত্র অসুখ, এটা কি আগে পড়া হয়েছে? মানে আমি কিন্তু আগে পড়িনি। আগে পড়েন না, আমি পড়িনি আগে। স্ক্রিপ্টটাই প্রথম পড়া হয়েছে? হ্যাঁ, আমি স্ক্রিপ্টটা পড়েছি প্রথম। কি দেখে মনে হলো যে এই চরিত্রে আমি কাজ করতে চাই বা এই গল্পে আমি কাজ করতে চাই? আসলে কিছু দেখেই মনে হয়নি, তোমাকে সত্যি কথা বলি। এই রাকেশ বসুর সাথে আমি অনেক আগে কাজ করেছি, তারপর থেকে ও একটা এমন একটা মানুষ, খুব ফ্যামিলিয়ার টাইপের আর কি, যেসব শিল্পীদের সাথে কাজ করে তাদের সঙ্গে এমন একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় বা এমন একটা আন্তরিকতাটা খুব বেশি ওর মধ্যে। তো সবাইকে খুব সম্মান করে শিল্পীদের। তারপরে ধরো আমি কাজ করার পর থেকে আমি তখন থেকে জানি যে ও ভালো কাজ করে, তারপরে ভালো লাগা কাজ করে ওর প্রতি, ও আমাকে বুবু বুবু করে জান দেয়, খোঁজ খবর নেয়, ফোন করে। তারপর যখন হঠাৎ করে বললো, বুবু এরকম একটা সিরিয়াল করতে যাচ্ছি আমি এনটিভির, তো ওখানে তোমাকে একটা ক্যারেক্টার করতে হবে। বিশ্বাস করো আমি কিছু জিজ্ঞেস করিনি ওকে। আমি ঠিক আছে, ও তো নিশ্চয় আমাকে যেমন তেমন ক্যারেক্টার দিবে না, বা ধরো না করার মতো কিছু নিশ্চয় থাকবে না। তাই বললাম ঠিক আছে করবো, যা। আমি কিচ্ছু জিজ্ঞেস করিনি, বিশ্বাস করো, করতে এসে দেখলাম এমন। তো এখন আমি ওকে শুটিং করতে করতে বলি, তুই আমাকে ভিলেন বানাচ্ছিস সেখানে? বলে না, ভিলেন না বুবু, তুমি দেখো না, এটা তোমাকে দিয়ে হবে, তুমি করতে পারবে বলে তোমাকে আমি এখানে চিন্তা করেছি আর কি। আর বউর সঙ্গে আমার যে দ্বন্দ্বগুলো, কথাবার্তা, মানে যে ধরো আদান প্রদান, দর্শক দেখলে বুঝতে পারবে যে কিরকম দুজনের মধ্যে। অবশ্যই আমরা তো প্রত্যাশায় আছি, অপেক্ষায় আছি নাটকটি দেখবার জন্য, আগামীকাল থেকে যেহেতু প্রচারিত হবে। এরকম অনেক সময় হয় না এই সময়টাতে যে স্ক্রিপ্টটা আগে থেকে দেওয়া হয় না, হয়তো শুটিং ফ্লোরে যাবার পরে স্ক্রিপ্টটা হাতে পান, অথবা কখনো কখনো হয়তো স্ক্রিপ্টই দেওয়া থাকে না, নিজের মতন করে ইম্প্রোভাইজ করে বলতে হয়। তো এই ধরনের সিচুয়েশন কি এই নাটকের ক্ষেত্রে ফেস করতে হয়েছে কিনা? কিভাবে কাজ করেছেন? বলার তো দরকার হয় না, কারণ হয় কি জানো, আমি তো জানি গল্পটা কি হবে, ধারাবাহিকতা তো আমি জানি।
তো যখন স্ক্রিপ্টটা পাই, নতুনই পাই, ধরো আজকেই পেলাম, আজকে করছি আমি কাজটা, দেখে নিই, তারপরে আমাকে তো ডিরেক্টর বুঝাই দিচ্ছে, বলেই দিচ্ছে এটা চাই, তখন করে ফেলি। আর ধরো কাজ করতে করতে এখন এমন একটা আত্মবিশ্বাস জেগে গেছে যে আমি মোটামুটি অত যা বেশি কিছুই হোক আমি উত্তরে যাব না, এবং আমি সেটা উঠতে ভালো যাবো। ভাবো। হ্যাঁ, এখন তার মধ্যে ভালো আর মন্দ তো ব্যাপার থাকেই, হ্যাঁ। বেশি ভালো করো বা খারাপ করো, মানে যে হোক আর কি। তবে আমি নিশ্চয়ই আমার কাজটা খারাপ করতে চাইবো না, অবশ্যই না, অবশ্যই না। সেটাই আর কি। আমি তো দর্শকের সঙ্গে রিলেট করতে হবে, তো ওরা তো আমাকে সেটাই। ভালোবাসতে হবে। অবশ্যই। এই নাটকটিতে, চাওয়া পাওয়া নাটকটিতে আপনি সহশিল্পী হিসেবে কাদেরকে পেয়েছেন? আমি যেমন আমার ছেলের বউকে মেমিকে পেয়েছি, মেমি আছে, আমার নাতি হলো মীর রাব্বি, আর মমো আছে, মমোর সঙ্গে আমার কাজ হয়নি কোনো। তারপরে ধরো আরও অন্যান্য অনেক শিল্পী যারা ধরো ওদের সঙ্গে আমার কাজই বেশি হলো। আমার বাড়িতে আমার বউ, আমার একটা বাসায় একটা কাজের মেয়ে অনেক দিন থেকে থাকে, আর হলো আমার নাতি, হ্যাঁ, নাতির একটা বন্ধু আসে, এইরকম মানে অল্প আর্টিস্টের সঙ্গে আমার বেশি কাজ হচ্ছে। আমি তো আর বাইরে যাচ্ছি না, কারণ আমি তো অসুস্থ বলতে আমি হুইল চেয়ারে চলি আর কি। আসলে গ্রামে থাকি, আমার ছেলে মারা যাওয়ার পরে আমার গ্রামে একা থাকি বলে, বা ধরো সমস্যা হয় মনে করে বউ হয়তো আমাকে নিয়ে এসছে শহরে, বউর সঙ্গে ছেলে নাতির সঙ্গে থাকি এখানে, কিন্তু কথায় কথায় বলে আমি গ্রামে চলে যাবো, তোমার সঙ্গে থাকবো না, আচ্ছা। এইরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, যখন অনেকগুলো চরিত্রে একসাথে কাজ করা হয় বা অনেকগুলো ধারাবাহিক নাটকে একসাথে কাজ করা হয়, তখন কন্টিনিউটি কোন চরিত্রের কি ছিল না ছিল সেটা কিভাবে আসলে মেনটেন করেন? এটার জন্য কি আলাদা কোনো ডায়েরি মেনটেন করা হয়? একটু তো রাখতেই হয়, গয়নাগুলো কি পরেছি, এটা ধরো আমি একটা, এখন তো সুবিধা আছে হাতের কাছে ছবিটা তুলে রাখি। তারপরে ধরো একটা মোটামুটি একটা থাকে, জায়গা থাকে যে এইখানে আমার এই কাপড়গুলো থাকবে, এখানে এই কাপড়গুলো। তারপর ধরো শুটিং এর আগে তো অনেক সময় আমরা ডিরেক্টরকে বা ডিরেক্টরকে জিজ্ঞেস করি, তুমি একটা স্টিল পাঠাও তো, মানে এইখানে আমি কোন গেটআপে ছিলাম, কোন কাপড় ছিল। আমরা সবাই করি, আমি একা না, আমাদের সব শিল্পীদেরই করতে হয় ধারাবাহিক নাটকে। আচ্ছা, এখন আর অন্যান্য কোন ধারাবাহিক নাটকে কাজ করা? আমি তো রেগুলার করছি এখন তোমার পরম্পরা বলে, আর ধরো আরেকটা চলছে, ওটা হলো তোমার ভিকি জাহেদের একটা করছি, কোনোটাই টেলিকাস্ট শুরু হয়নি। কোন নাটকটিতে আমি কাজ করব কি করব না, এই সিদ্ধান্তটা আপনি কিভাবে নিয়ে থাকেন সচরাচর? দেখি, অনেক সময় বুঝতে চেষ্টা করি এটা কেমন হবে, চরিত্রটা কেমন, ডিরেক্টরটা কে, বুঝছো তো, ওটা একটা বুঝতে চেষ্টা করি আর কি। আর ধরো আমরা যারা তোমার সঙ্গে কাজ করে তোমার সঙ্গে আমি ওই যে ব্যাপারটা হয়ে যায় না, যার জন্য সম্পর্কটা তৈরি হয়ে যায়। যখন তুমি আমাকে বলবে তখন আমি তোমার সঙ্গে করার জন্য, নেক্সট কাজ করার জন্য আমি নিশ্চয়ই এগিয়ে থাকবো একটু। আর একেবারে নতুন যারা আছে তাদের সঙ্গে অনেক কথা বলি, না হ্যাঁ মানে করবো কি করবো না, এটা থাকি। নতুন হঠাৎ করে করতে যাওয়া মানে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারও আছে, হয়তো করতে পারবো, আমি অ্যাডজাস্টমেন্ট করতে পারবো, কিন্তু নতুনদের সঙ্গে বেশি নতুন শিল্পী থাকে তো, ওই বাচ্চাদের সঙ্গে কাজ করতে যে এখন নিজে হাঁপিয়ে উঠে, কেন উঠি জানো, কারণ এখন ধৈর্য হারিয়ে ফেলি তো আমি নিজে, মানে ধরো ক্যারেক্টারের বাইরেও আমি যখন বয়স হয়ে গেছে, আমার খ্যাটখ্যাটা ভাবে চলে এসছে। আমি কোন নতুন শিল্পীকে আমি দেখো ডিরেক্টরের বাইরে আমি তোকে বলে ফেলি, এটা এইভাবে করছো কেন, এটা এইভাবে করো, কিন্তু বলা তো ঠিক না আমার। হ্যাঁ, আমি কো আর্টিস্ট হিসাবে আমার বলা ঠিক না, আবার একদিকে ঠিক, যেমন আমি অভিজ্ঞ বলি আমি বলছি, আপনি সেই গাইডলাইনটা দিতে পারছেন। হ্যাঁ, দিতে পারছি, কিন্তু ওই সেটে বা ধরো ক্যামেরার সামনে ওদেরকে যখন আমি বলে ফেলি, গার্জিয়ান শিপ থেকেই হয়তো বলে ফেলি আমি। আপনাকে তো সবাই আসলে ডলিমা বলেই ডাকে। হ্যাঁ, তবে সিনিয়র তো মায়ের সেই কর্তৃত্বটা থাকে। কিন্তু আমার নতুন বাচ্চারা হয়তো ধরো অনেক সময় নিতেও পারে, নিতে পারে না, অনেকে পারে অনেকে পারে না, তাই না? আমার বোঝার মানে ভুল হতে পারে, যেমন আমি কেন বুঝতে চাইলাম না যে নেবে কিনা, কিন্তু ওই যে আমি ভুল দেখলে ধরে ফেলি, এটা একটা সমস্যা হয়ে যায়। তো নতুনরা তো ভুল করবেই বাবা। আমার কাছে মনে হয় এটা পারফেকশন থেকেই আসে, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকেই ওইখান থেকে ওইটাই বলে ফেলি, অনেকে বলে না, আমি বলে ফেলি আর কি। তো অনেক সময় মনে হয় যে ঠিক করিনি বোধহয়, বললাটা কি ঠিক হবে, তখন আবার ডিরেক্টরকে জিজ্ঞেস করে, আমি যে বললাম রাগ করনি তো বা রাগ করিসনি তো, বলে না না ঠিক আছে, তুমি বলছো ঠিক আছে। আপনি 160টিরও অধিক চলচ্চিত্রে কাজ করেছেন। 2010 সালের পরে একটা অভিমানের জায়গা তৈরি হলো, দীর্ঘদিন আপনি চলচ্চিত্র থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলেন, আবার কামব্যাক করলেন দম দিয়ে। আর দম দিয়ে কামব্যাক বলবো না, এটা ধরো রনি কাজ করছে, মানে ওরা কাজ করছে, ওটিটির কাজ বা এমনি অন্যান্য ফিল্মগুলো করছে, এরা ভালো কাজ করছে, দেখছি আমি নিজে, যখন আমি নিজে দেখছি তখন আমার একটা ভিতর থেকে একটা আগ্রহ জন্মায়। মানে দমের মধ্যে এমন কি দম ছিল যেটার জন্য আপনি রাজি হলেন চলচ্চিত্রে কাজ করতে? না, ওটা তো আমি টোটাল গল্পটাই জানতাম না। আচ্ছা, রনি কাজ করছে, আমাকে বলেছে ওখানে একটা কাজ আছে, মায়ের হিরোর মা,
তো সবসময় হিরোর মাটাই করে এসেছি, হিরোইন দুজনেরই, ছেলে মেয়ে দুজনের মা করতাম। তো যখন আমাকে বললো এবং রনির সাথে কাজ করবো, ওই আগ্রহ থেকেই করলাম আমি। আসলেই তাই, আমি তো গল্পের মানে দমের কোনো টোটাল গল্পটা আমি জানতাম না, না জেনেই কাজ শুরু করেছি। আমাকে পাবনা যেতে হবে, আমাদের ওই পোর্শনটা ওখানে হবে, হিরোইনের সাথে। হিরো থাকবে না, ও থাকবে না মানে ওর বেশিরভাগ কাজ তো বাইরে। তো ও জাস্ট রনির সাথে কাজ করবো, ওদের ইউনিটের সাথে কাজ করবো। আচ্ছা, কাজ করি না একটু, এই জন্য করেছি আমি। কিন্তু ওই কাম ব্যাক করেছি, আবার কাজ শুরু করব বা কাজ করব, ওটার কন্টিনিউশন নাও থাকতে পারে। আচ্ছা আচ্ছা, শঙ্খনীল কারাগারের রাবেয়া এবং ঘানি চলচ্চিত্রের রোকেয়া, এই দুটোর মধ্যে যদি কোনো একটাকে পিক করতে বলা হয়, কোনটার কথা বলবেন আপনি? না, আমি দুটোকেই করব। রোকেয়াটাও মানে অনেক আবেদনময়ী একটা ক্যারেক্টার ছিল। আচ্ছা, আমার শঙ্খনীল কারাগারের ক্যারেক্টারটাও ছিল ওরকম, মানে মনে রাখার মতো একটা ক্যারেক্টার। হুমায়ুন আহমেদের স্ক্রিপ্ট, তারপরে আমাদের মোস্তাফিজ সাহেব করবেন, উনি একজন ভালো ডিরেক্টর, ওনার সঙ্গে এইসব দিন রাত্রি করেছি। তারপরে ধরো প্রথম টেলিভিশনের একটা ফিল্ম, যদিও শুধু টেলিভিশনে একা না, ডিএপি এবং টেলিভিশন মিলে করেছিল না ছবিটা। তো অনেক কিছু মিলেই আমি এই কাজটা করেছি। এই দুটো চলচ্চিত্রের জন্যই, মানে শঙ্খনীল কারাগার এবং ঘানি, এই দুটো চলচ্চিত্রের জন্যই আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন এবং একই সাথে আজীবন সম্মাননা পুরস্কার অর্জন করেছেন আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী হিসেবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বা 21শে পদকের মতন এত বড় অর্জন, এটা কি আসলে দায়িত্ববোধের জায়গাটা আরো বেশি বাড়িয়ে দেয়, নাকি কাজ করবার যে স্পৃহা সেটা অনেক বেশি বাড়িয়ে দেয়? আসলে তোমাকে বলি, আমি না ওই জাস্ট আমি যখন আমাকে অ্যানাউন্সমেন্ট করলো আমি পাবো, মানুষের মনে না উত্তেজনা, কি একটা যেন কি ব্যাপার হয়ে গেল। আমার মধ্যে কখনো এত উত্তেজনা কাজ করেনি, জানো। কারণ হলে কি, আমি না মনের থেকে সবসময় চাইতাম যে যতদিন কাজ করি না কেন, আমার দর্শকরা যেন আমাকে ভালোবাসে, যাদের জন্য কাজ করছি। ওরা যদি আমাকে ভালো না বাসে, কাজ করে তো কোনো লাভ নাই। আমার কাজে যদি ফেল করি, কোনো লাভ নাই। পুরস্কারটা কিছু না, একটা পুতলা বা সরকার একটা স্বীকৃতি। হ্যাঁ, সরকারি স্বীকৃতি চাইতে আমার পাবলিকের স্বীকৃতি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। একদম। তারকা খ্যাতি, যেটা বলছিলেন মানুষের ভালোবাসা অর্জন, এই তারকা খ্যাতি কখনো কখনো বিড়ম্বনায় ফেলেছে কিনা? ওটা তো হয়, ওটা আমার বেলা না, সবার বেলায় হয়। যেমন ধরো এখন আমি একটা রুগী দেখতে যাচ্ছি, বা আমার ঘরের রুগী আছে, বা ধরো আমি হাসপাতালে আছি, ওই সময় ধরো এসে বললো যে, কারণ এটা আসলে সময়ের ব্যাপার। মানে এখন প্রযুক্তি এমন হাতে হাতে হয়ে গেছে, মানুষের ক্যামেরা, ওরা তো বুঝবে না আমার মানসিক অবস্থা বা আমার পরিস্থিতি, তখন তারা ক্যামেরাটা নিয়ে এসে বললো। নাটকের চরিত্র দেখে তারা অনেক আপন মনে করে। হ্যাঁ, যেমন আমার ধরো আমার একজন পরিচিত রোগী, তার অবস্থাটা খুব একটা ভালো না, শেষের পর্যায়ে। তো ডাক্তার দেখে গেল, বলল, আমি না ভিতরে থাকতে পারলাম না, বারান্দায় দাঁড়িয়ে আমি স্কোয়ারে কাঁদছিলাম। আচ্ছা, এমন সময় দুজন এসে বলে কি, আল্লাহ আপনি এখানে, বলে এই যে উত্তেজিত হয়ে খুশি হয়ে একটা ছবি তুলি। জি হ্যাঁ, তার চোখের পানি মুছে দাঁড়াতে হলো। বলতে পারলাম না যে না, আমি এখন পারবো না। কি বলবো এই মুহূর্তে, আমি কি বলবো, আমাকে বলো। এটা দুঃখজনক, আবার একই সাথে আনন্দেরও। হ্যাঁ, একদিকে তো অবশ্যই আনন্দের, কারণ ওদের জন্যই তো আমরা না, ওদের জন্যই আমরা। কিন্তু খুব একটা আনন্দের না ওই মুহূর্তে। ওই মুহূর্তে আমি ঠিক বুঝতে পারলাম না, বললাম না, সবকিছু ঘোরের মধ্যে হয়ে যায় অনেক সময়। পরে মনে হয় যে আল্লাহ, এটা কেন হলো বা কি, এই সব দিন রাত্রির সেই যে নীলু ভাবি, এখনো মাঝে মধ্যে কেউ কি রাস্তাঘাটে দেখা হলে? ওটা মনে আছে, যারা দেখেছে তারা তো মনে রাখি। নাম ধরে ডাকে কিনা? না, নীলু ভাবি ডাকে না। যেমন ধরো ইদানিং অনেক ছেলে মেয়েরা যারা আগে দেখেনি, তারাও যে ক্লিপগুলো দেখে ফেসবুকে, দেখে দেখে বলে কি, আল্লাহ আপনি এমন ছিলেন, শুনেছি এটা ভালো, মা বলেছে, বাবা বলেছে, বা আমরা শুনেছি, দেখলাম তো, হ্যাঁ আসলে কি সুন্দর ছিলেন, এইগুলো আর কি। এমন আহামরি কিছু না, কেন তো ডিটেলসে তো আসে না, শর্ট করে ছোট ছোট ক্লিপগুলো আসে, এই আর কি। এখন তো সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, প্ল্যাটফর্মও পরিবর্তন হয়েছে। একজন শিল্পীকে আসলে সবসময় আধুনিক থাকতে হয়, সময়ের সাথে চলতে হয়। এই যে এখন ছোট ছোট রিলস আকারে নাটকের ক্লিপগুলো আসছে, আমি জানি না আপনি ফেসবুক ব্যবহার করেন কিনা, সেই জায়গা থেকে আসলে এই বিষয়টা আসলে কতটুকু এনজয় করেন, না মাঝে মধ্যে একটু বিরক্তিরও কারণ হয়? হ্যাঁ, অবশ্যই হয়। মাঝে মাঝে দেখো বারবার একই জিনিস আসছে, আবার এখন শুনি যে এগুলো বানানো হয়, মিথ্যে কথা বলা হয়। অনেকে বলছে এগুলো বিশ্বাস করো না, আর অর্ধেক যে যেটা বলে আর কি। ধর আমি খুঁজছি, তখন আল্লাহ এটা এরকম নাকি, বলছি না না সব মিথ্যা। তখন একটুখানি অবাক লাগে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা, কি করে বুঝবো, কেন আমি এটা নিয়ে পড়ে থাকলাম। তখন নিজেকে নিয়ে ধিক্কার দেই, বাদ দেখবো না।
ধরো এইরকম। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে যেটা, যেমন ধরো আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমাদের আত্মীয় স্বজন বা আমার পাশের বাড়ির মানুষরা ছিল অনেক দিন, ছোটবেলায় আমাকে দেখেছে কিন্তু অনেক দিন দেখে না। তো হঠাৎ হয়তো আমি ফেসবুকের মাধ্যমে তাদেরকে পেয়ে গেলাম কোথাও, তখন যে আনন্দটা লাগে, এটা পয়সা দিয়ে কেনা যাবে না এই আনন্দ, এত ভালো লাগে। তখন খুঁজে খুঁজে বের করি তাকে আমি, তখন তাকে হাই হ্যালো করি, কথা বলি। তখন আমার চাইতে আমি যে কতটা খুশি হলাম, তার চাইতে সেই হয়তো বেশি খুশি হলো যে তুমি মনে রেখেছো আমাদেরকে, বা তুমি এত ব্যস্ত থাকো, তুমি এখন ডলি জহুর, তুমি এখন সেলিব্রিটি হয়ে আমাদের খোঁজ খবর নাও। মানে ওরা যে খুশি হয়, এটাও আমার খুব ভালো লাগে, আমি এনজয় করি ওটা। দারুণ। আমি চিন্তা করছিলাম যে একজন মানুষের জীবনে কি অপ্রাপ্তি থাকতে পারে, কোনো আক্ষেপের জায়গা থাকতে পারে কিনা। অনেক কিছুই পেয়েছেন আপনি জীবনে, আলহামদুলিল্লাহ। কোনো কিছু নিয়ে আক্ষেপ আছে না? আক্ষেপ তো থাকেই, মানুষের জীবনে কিছু না কিছু থাকবেই, তাতে মানুষ হয়ে যাবে, আবেগ শূন্য হয়ে যাবে। আক্ষেপ থাকে, বাট আমার কিছু নাই আলহামদুলিল্লাহ। আমি যেটা পাই সেটা পেয়ে আমি আলহামদুলিল্লাহ বলি, এবং বলি যে আমার মনে হয় আমি বেশি পেয়েছি, যে যেটা পাওয়া উচিত ছিল তার চেয়ে বেশি পেয়েছি আমি, কাজে আমার কোনো আক্ষেপ নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কৃতজ্ঞতা বিশেষভাবে জানাতে চাই যে আজকে আপনি আমাদের আয়োজনে এসে সময় দিয়েছেন। এনটিভিতে যে নতুন ধারাবাহিক নাটকটি প্রচারিত হতে যাচ্ছে আগামীকাল থেকে, সোম মঙ্গল বুধ রাত 9:40 রাকেশ বসুর পরিচালনায়, যার নাম হচ্ছে চাওয়া পাওয়া। এই নাটকটির জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে যদি কিছু বলবার থাকে। হ্যাঁ, দর্শককে বলবো আবার আমাদেরকে দেখুন। মানে চাওয়া পাওয়া রাকেশ কি বানিয়েছে সেটা আপনারা বিচার করবেন, বাট আমাদেরকে আবার দেখুন। আমরা চাই বারবার আপনাদের কাছে আসতে, এবং এই চাওয়া পাওয়ার মাধ্যমে আমি দর্শকদের কাছে আসতে চাই, এবং দর্শক আমাকে ভালো হোক মন্দ হোক কিছু একটা বলুক, আমি সেই বলাটা শুনতে চাই। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন NTV নিমন্ত্রণে @ntvbt.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় NTV নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। এছাড়া NTV সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।